সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা কিন্তু স্বাস্থ্য বিষয়ক নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি। সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করি। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্রণের সমস্যা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার ইশরাত জাহান 1985 সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2009 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MSc এবং DCD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে জানতে চাই যে আসলে কোন বয়সে ব্রণটা আসলে বেশি হয় এবং কেন হয়? ব্রণ খুবই কমন একটি স্কিন ডিজিজ। যে কোনো স্কিন ক্লিনিকে দেখা যায় যে 80% পেশেন্টই হচ্ছে ব্রণের। সো ব্রণটা ইউজুয়ালি আগে যেটা দেখা যেত যে টিনেজারদের বেশি হতো, এবং যখন মেল বা ফিমেল পিউবার্টিতে যায় তখন দেখা যায় যে তাদের একনিটা হতো। কিন্তু এখন আমাদের ডায়েটের জন্য বা লাইফস্টাইলের জন্য দেখা যায় যে সব এজে ব্রণ হচ্ছে। বিশেষ করে এখন প্রিমেনোপোজাল যে ওমেনরা আছে তাদেরও দেখা যায় যে খুব বেশি একনির টেন্ডেন্সি হচ্ছে হরমোনাল কারণে। আচ্ছা, তো একনিটা এখন কোনো একটা নির্দিষ্ট এজে ফেলা যায় না যে এই এজ থেকে এই এজ রেঞ্জের মধ্যে একনি হবে। দেখা যায় যে একনি যে কোনো বয়সে যে কোনো মানুষকে ইফেক্ট করতে পারে। এক্ষেত্রে কি আসলে কোনো হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু কি তাদের একনির প্রবলেম হয়ে থাকে কিনা? তো মেইনলি একটা হরমোনাল ডিসঅর্ডারের জন্যই হয়। পিউবার্টিতে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জেস আসে বডিতে। তো এই হরমোনাল চেঞ্জেসগুলোর জন্য দেখা যায় যে পিউবার্টিতে একনি খুব কমন। এছাড়াও এখন আমাদের লাইফস্টাইলের জন্য বা দেখা যায় যে বিভিন্ন ধরনের ডায়েটারি হ্যাবিট বলেন বা আমাদের যেই ফাস্টফুড খাওয়ার যে হ্যাবিট বলেন সেগুলোর জন্য আমাদের হরমোনাল একটা ইমব্যালেন্স আসে বডিতে। বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে PCOS বা থাইরয়েড ডিসঅর্ডার খুবই কমন। তো এই হরমোনাল ডিসঅর্ডারগুলোর জন্য দেখা যায় যে আগে কিন্তু 35 থেকে 40 একটা গোল্ডেন এজ ছিল। এই এজটাতে কিন্তু কারো একনি হতো না। তো এখন এই এজটাতেও দেখা যায় যে অল্প বিস্তর মানুষের একনি হয়। তো হরমোনাল একনিটা এখন খুবই কমন। এই যে ব্রণ বা একনি হওয়ার সাথে কি আসলে ডায়েটের কোনো রিলেশন রয়েছে কিনা? ব্রণের সাথে ডায়েটের রিলেশন তো অবশ্যই আছে। যেমন হচ্ছে যারা ফাস্ট ফুড খায় তাদের হচ্ছে একনি বেশি হবে, যারা মিষ্টি জাতীয় খাবার খায় তাদের একনি বেশি হয়, আবার যারা একটু পানি কম খায় তাদের ক্ষেত্রে একনি টেন্ডেন্সি দেখা যায়। সো এইসব খাবার থেকে হচ্ছে ডায়েটারি হ্যাবিট থেকে একনি হতে পারে মেইন। এছাড়াও দেখা যায় যে লাইফস্টাইলের ক্ষেত্রে আমি যদি বলি, লাইফস্টাইলের ক্ষেত্রে যারা হচ্ছে একটু রাতে দেরিতে ঘুমায় তাদের ক্ষেত্রে কিন্তু শরীরে ভালো হরমোনগুলো কাজ করতে পারে না। তো তাদের ক্ষেত্রেও একনি খুবই কমন। এছাড়া যারা হচ্ছে বেশি মোবাইল ব্যবহার করেন, মোবাইলের রেটা স্কিনের জন্য খুব ক্ষতিকর। বিশেষ করে টিনেজারদের ক্ষেত্রে মোবাইল অতিরিক্ত ব্যবহারের জন্য মোবাইলের রে থেকে কিন্তু ব্রণ হতে পারে। যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু এই সানব্লকটা ইউজ করতে চায় না, কেননা তারা মনে করে যে অতিরিক্ত তৈলাক্ত হওয়ার কারণে তাদের একনির প্রবলেম আরও বেড়ে যেতে পারে। এক্ষেত্রে আসলে সলিউশনটা কি? এটা একটা ভুল ধারণা যে অতিরিক্ত তৈলাক্তর জন্য হচ্ছে মুখে একনি হয়। দেখা যাচ্ছে যাদের একনি আছে তারা অতিরিক্ত তৈলাক্ত ভাবের জন্য সানস্ক্রিনও ব্যবহার করে না, ময়েশ্চারাইজারও ব্যবহার করে না। এতে কিন্তু ওয়েল প্রোডাকশনটা আরও বেশি বেড়ে যায়। আমাদের স্কিনের মধ্যে ওয়েল এবং ওয়াটারের একটা রেশিও আছে। সো যখনই হচ্ছে ওয়েলের রেশিওটা বেড়ে যাবে তখন কিন্তু আপনার স্কিনের হাইড্রেশনটা কমে যাবে, তো আরও বেশি একনি বাড়বে। তো এই জন্য হচ্ছে যাদের একনি আছে তাদের অবশ্যই সানস্ক্রিনও ব্যবহার করা উচিত এবং ময়েশ্চারাইজারও ব্যবহার করা উচিত। সানস্ক্রিনের ক্ষেত্রে বেশ কিছু সানস্ক্রিন এখন আছে যেগুলো হচ্ছে একনি প্রোন স্কিনের জন্য। যে সানস্ক্রিনগুলোতে সানস্ক্রিনের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে জিঙ্ক অক্সাইড। তো জিঙ্ক অক্সাইডের অ্যামাউন্টটা এমনভাবে দেওয়া হয় যেটা হচ্ছে একনি প্রোন স্কিনে কোনো ইরিটেশন বা অ্যালার্জি করবে না। এবং কিছু ম্যাট ফিনিশড সানস্ক্রিন আছে একেবারে অয়েল ফ্রি এবং জেল বেসড। এই সানস্ক্রিনগুলো যাদের একনি আছে তারা ব্যবহার করতে পারে। এতে হচ্ছে স্কিনে ওয়েলি ভাবটা আসে না এবং স্কিনে একনি টেন্ডেন্সিটাও বাড়ে না।
আচ্ছা। আর ময়শ্চারাইজারের ক্ষেত্রে আমি বলবো যাদের একনি আছে তাদের অয়েল ফ্রি ময়শ্চারাইজার যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে। এতে দেখা যায় যে স্কিনের বেরিয়ারটা ড্যামেজ হয় না, এবং যাদের একনি আছে তাদের স্কিন কিন্তু অনেক রাফ হয়ে যায়, রাফনেসটাও স্কিনে আর আসে না। যাদের ব্রণের সমস্যা রয়েছে সারা দিনে তাদের কতবার ফেস ওয়াশ দিয়ে তাদের ফেসটাকে ক্লিন করা উচিত বা কতবার ময়শ্চারাইজার ইউজ করা উচিত, এই ব্যাপারে তাদের একটু কনফিউশন থাকে। ফেস ক্লিন করার সাথে কিন্তু একনির একেবারে কোনো রিলেশন নাই। এটা হচ্ছে আমাদের ওয়েল গ্ল্যান্ডগুলো ব্লক হয়ে যায় বা এক্সেস ওয়েস্ট সিক্রেশন হয়, এবং সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যখন অ্যাটাক করে তখন দেখা যায় যে ব্রণটা হয়। যাদের একনি আছে তাদের কিন্তু 2বার, অনলি 2 টাইমস ফেস ধোয়া উচিত। যদি তাদের আউটডোর কোনো অ্যাক্টিভিটি থাকে সেক্ষেত্রে 3বার ধুতে পারে, এবং তাদের হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড কম্পোনেন্টের যে ফেস ওয়াশগুলো আছে সেগুলো দিয়ে ফেস ওয়াশ করা উচিত। এভাবে করে তারা ডেইলি 2বার বা বেশি হলে 3বার মুখ ধুতে পারে, এর বেশি হচ্ছে মুখ ধোয়া কিন্তু উচিত না। যাদের একনির সমস্যা রয়েছে তাদের ট্রিটমেন্ট প্রসিডিউর কি, বা ট্রিটমেন্ট করলেও আসলে পুরোপুরিভাবে কিউর হবে কিনা? ব্রণটা কিন্তু ফেসের একটা ডিজিজ, এটা কিন্তু তাকে ব্যথাও দিচ্ছে না বা তার কোনো সমস্যাও করছে না, কিন্তু তার যে সমস্যাটা করে সেটা হচ্ছে আউটসাইড মানুষ সবাই বলে যে তার মুখে কেন এত ব্রণ যাচ্ছে না, কেন ফেস নষ্ট হয়ে যাচ্ছে, মানে এটা তার কনফিডেন্স লেভেলটা একেবারেই কমিয়ে দেয়। এবং যারা স্টুডেন্ট তারা দেখা যায় যে স্কুলে যেতে চায় না বা কোথাও কোচিংয়ে যেতে চায় না। যারা হচ্ছে বিভিন্ন ধরনের জবে আছে তারা হচ্ছে নিজেকে একটু অন্যদের চাইতে ছোট মনে করে, এবং তাদের কনফিডেন্স লেভেলটা একেবারেই দেখা যায় যে ছোট হয়ে যায়। এবং বিভিন্ন রিসার্চও আছে যে যাদের একনি আছে তাদের কিন্তু পড়াশোনার সেক্টরে বলেন বা হচ্ছে জব সেক্টরে বলেন, তারা হচ্ছে অন্যদের চাইতে একটু পিছিয়ে যায় শুধুমাত্র একনির জন্য। সো একনিটা হচ্ছে মাইন্ডে অনেকটা ইফেক্ট করে, এই জন্য দেখা যায় যে অনেক টিনেজারদের মুখে একনি থাকে, তখন তাদের প্যারেন্টসরা বলে যে টিনেজার তো একনি হবেই, এটা ট্রিটমেন্ট করার কিছু নাই। তো এটা কিন্তু খুব সিরিয়াসলি প্যারেন্টসদের নেওয়া উচিত, কারণ এটা কিন্তু তাকে তার লাইফ সাইকেলে তাকে পিছিয়ে দিচ্ছে, এই জিনিসটা তাদের মাথায় থাকা উচিত। সো এবং টিনেজ লাইফে যাদের একেবারে মাইল্ড পর্যায়ে থাকে সেটা যদি তখনই যদি ট্রিটমেন্ট করে সেটা কিন্তু একেবারে কিউর হয়ে যায়। এবং একনির চাইতেও কিন্তু ভয়াবহ যেটা সেটা হচ্ছে একনির স্কার এবং একনির যে দাগ এগুলো কিন্তু সহজে যেতে চায় না। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পিঠেও কিন্তু ব্রণের সমস্যা দেখা দেয়, এটির কারণটি আসলে কি? ব্রণের সমস্যা এবং হোল বডিতে এবং স্কাল্পেও কিন্তু অনেকের ব্রণ হয়। তো এটা টোটালি হচ্ছে হরমোনাল কারণে হয়। দেখা যায় যে ফিমেলদের ক্ষেত্রে টেস্টোস্টেরন নামক একটা হরমোন আছে যেটা হচ্ছে মেলদের শরীরে থাকা উচিত। এই হরমোনটা যদি ফিমেলদের শরীরে বেশি থাকে তখন দেখা যায় যে একনির টেন্ডেন্সিটা হয়। আবার মেলদের ক্ষেত্রে দেখা যায় যে মেলদের এমনিতে ওয়েল প্রোডাকশন বেশি হয়, এবং অয়েল প্রোডাকশনের জন্য তাদের যে সিবাসিয়াস গ্ল্যান্ডগুলো আছে সেগুলি ব্লক হয়ে যায়, এবং তখন সেখানে ব্যাকটেরিয়া অ্যাটাক করে এবং তখন বডি একনিগুলো হয়। তো ফেসে যাদের একনি আছে তাদের কিন্তু ব্যাক একনি থাকাটা খুবই কমন, ব্যাক একনি থাকে। সো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু মেডিকেশন আছে, ওরাল মেডিকেশন আছে, ওরাল মেডিকেশন নিলে দেখা যায় যে ফুল বডির একনিটাই কিন্তু একেবারে কিউর হয়ে যায়। ফেস সহ স্কাল্পে থাকুক বা বডিতে থাকুক, যে কোনো এর একনি খুব সহজে ট্রিটেবল। আপনার কাছে এখন জানতে চাই যে একটি সম্পর্কে ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটু ডিটেলস জানতে চাই। একনি ট্রিটমেন্টের ক্ষেত্রে একনিটাকে আমরা 3 ভাগে ভাগ করি, যেমন হচ্ছে মাইল্ড একনি, মডারেট এবং সিভিয়ার একনি। মাইল্ড বলতে যাদের 2-1টা একনি ওঠা শুরু করেছে এবং একনিগুলি খুবই ছোট ছোট। তো সেক্ষেত্রে পেশেন্ট যদি একেবারে প্রাইমারি স্টেজে আসে, তার বিভিন্ন ধরনের হিস্ট্রি নিয়ে বা তার বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করার মাধ্যমে তার প্রথমে দেখা হয় যে তার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। তো হরমোনাল ইমব্যালেন্স থাকলে তাকে হরমোনাল বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিতে হয়। আর যদি একেবারে তার হরমোনাল কোনো ইমব্যালেন্স না থাকে, একনিটা যদি তার পিউবার্টির জন্য হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের টপিক্যাল ক্রিম আছে, অ্যাডাপিলিন, আইসোট্রেটিনিন, বিভিন্ন ধরনের টপিক্যাল ক্রিম আছে, এগুলো খুব ভালো কাজ করে মাইল্ড একনির ক্ষেত্রে। এবং সে যদি ব্রণে হাত না দেয় তাহলে কিন্তু এক্ষেত্রে স্কারও পড়ে না, এবং একনিটা উইদিন 3 মান্থ যদি প্রপার ট্রিটমেন্টে থাকে, তার ফেস ওয়াশ, তার সানস্ক্রিন, তার যে ময়শ্চারাইজার রাতে ব্যবহার করবে, এগুলো যদি প্রপার হয়, প্রপার একটা স্কিন রুটিনের মধ্যে থাকে, মাইল্ড একনি খুব সহজেই সেরে যায়। এরপর মোডারেট একনি নিয়ে কিছু পেশেন্ট আসে যাদের ব্রণগুলি মোটামুটি উইকলি দেখা যায় যে 7-8টা ব্রণ ফেসে আসে, এবং ব্রণগুলি মোটামুটি মিডিয়াম সাইজের হয় এবং ব্রণ থেকে পাস বের হয়। তো এই পেশেন্টদের ট্রিটমেন্টের ক্ষেত্রে ওরাল মেডিকেশনের দিকে যেতে হয়। এক্ষেত্রে ওরাল অ্যান্টিবায়োটিক যেমন হচ্ছে ডক্সিসাইক্লিন দেওয়া যায়, ইজিথ্রোমাইসিন দেওয়া যায়, ক্লিন্ডামাইসিন দেওয়া যায়। তো ওরাল মেডিকেশনের পাশাপাশি তাদেরকে আবার তাদের যে স্কিন রুটিনটা আছে, স্কিন রুটিনটা একটু চেঞ্জ করে দিতে হয়। ফেস ওয়াশ, সানস্ক্রিন,
তারপর হচ্ছে আপনার ময়শ্চারাইজার, প্রপার একটা স্কিন গাইডের মধ্যে যদি 3 মাস থাকে, যে কোনো একনি পেশেন্টের একনি কিউর হতে পারে। ব্রণ হওয়ার সাথে হরমোনাল কিছু ইমব্যালেন্সের সম্পর্ক রয়েছে, এক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো চলাকালীন সময় কি আসলে তার কোনো হরমোনাল টেস্ট করার দরকার আছে কিনা? জি, হরমোনাল টেস্ট আমরা প্রথমে যখন হিস্ট্রি নেই পেশেন্টদের, তখন হচ্ছে তার হরমোনাল কোনো ডিসঅর্ডার থাকতে পারে নাকি সেটা হিস্ট্রি থেকে বোঝা যায় আসলে। যেমন পেশেন্টকে যখন কোশ্চেন করা হয় তার সাইকেলের ব্যাপারে বা তার ওবেসিটির ব্যাপারে, তখন এগুলি বের হয়ে আসে যে তার আসলে হরমোনাল ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে কিনা। তো হিস্ট্রিতে যদি মনে হয় যে তার হরমোনাল ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, তখন হরমোনাল টেস্টগুলি করে নেওয়া হয়। এবং যাদের হরমোনাল ডিসঅর্ডারের জন্য ব্রণ আছে তাদের সেই মেডিকেশন দেওয়া হয়, সাথে সাথে ওরাল মেডিকেশন দেওয়া হয়। এটা মাইল্ড হোক বা মডারেট হোক, যে কোনো একনির ক্ষেত্রে কিন্তু হরমোনাল মেডিকেশনটা দরকার হয় যদি তাদের হরমোনাল ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রে। সিভিয়ার একনির ক্ষেত্রে আমরা যেটা করি যে ওরাল আইসোট্রেটিনিয়ন দিয়ে থাকি। তো আইসোট্রেটিনিয়নটা যদি 3 থেকে 6 মাস কন্টিনিউ করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে সিভিয়ার একনি, যাদের সিস্টিক একনি বা ফোড়ার মতো একনি, এগুলো কিন্তু একেবারে চলে যায়। আমরা এই ব্রণের সমস্যা নিয়ে আরও বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ব্রণ আমাদের সকলের কাছে একটি আতঙ্কের নাম। 12-13 থেকে 19-20 বছর বয়সী যে সকল ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এই ব্রণ বা একনিজনিত সমস্যা আমরা প্রত্যহ দেখতে পারি। সেজন্য আজকে আমরা আপনাদের সামনে বলবো কিভাবে ব্রণ উঠলে বা একনি যাদের সমস্যা আছে তাদের খাদ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত। বিষয়টি নিয়ে জানার আগে সর্বপ্রথমে আমাদের জানতে হবে ব্রণ বা একনি সমস্যা কেন হয়ে থাকে। সাধারণত দেখা যায় যাদের ক্ষেত্রে শরীরে হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে, সেই ক্ষেত্রে তাদের ব্রণ বা একনি সমস্যা হতে পারে। এছাড়াও যাদের বিভিন্ন ধরনের যারা স্টেরয়েড জাতীয় খাবার বা ওষুধ গ্রহণ করে থাকে তাদের ক্ষেত্রেও ব্রণ বা একনিজনিত সমস্যা দেখা যায়। প্রতিনিয়ত আমরা বর্তমানে বিভিন্ন ধরনের বিউটিফিকেশনের জন্য বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু দেখা যায় স্কিনে ব্রণ বা একনি সমস্যা। আমরা অনেকেই হয়তো জানি না যে ব্রণ বা একনি সমস্যা হওয়ার পিছনে কিন্তু খাদ্যাভ্যাস একটি বিশাল ভূমিকা পালন করে থাকে। সঠিক খাদ্যাভ্যাসের অভাবে বা অস্বাস্থ্যকর খাবারের ফলে আমাদের ব্রণ বা একনি সমস্যা দেখা দিতে পারে। সর্বপ্রথমে যদি বলতে চাই, যাদের একনি বা ব্রণের সমস্যা আছে তারা তাদের খাদ্য তালিকায় যে সকল খাবার রাখবেন তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং তাদের পানি পান করার পাশাপাশি যে সকল খাবারে যেমন তরমুজ বা শসা এই জাতীয় ফলে প্রচুর পানি পাওয়া যায়, এই জাতীয় ফল তারা অবশ্যই তাদের খাদ্য তালিকায় রাখবেন। পাশাপাশি লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল এই জাতীয় সবজি যেগুলো থেকে আমরা পানি পেয়ে থাকি সেই ধরনের সবজি তাদের খাদ্য তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। গাঢ় সবুজ শাকসবজি যেমন আমরা খাদ্য তালিকায় অবশ্যই বিভিন্ন ধরনের শাক যেমন পালং শাক, কলমি শাক ইত্যাদি শাক খাদ্য তালিকায় রাখতে পারি। খাদ্য তালিকায় তারা অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের বাদাম, এছাড়াও তারা খাদ্য তালিকায় ফ্ল্যাক্সিড রাখতে পারেন যেগুলো তাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার হিসাবে শরীরে কাজ করবে এবং একনি বা ব্রণের সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখবে। এর পরবর্তীতে আমরা যদি বলি তারা অবশ্যই তাদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফল অন্তর্ভুক্ত করতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে তারা খাদ্য তালিকায় বিটা ক্যারোটিন সমৃদ্ধ ফল যেমন পেঁপে রাখতে পারেন, গাজর রাখতে পারেন, মিষ্টি কুমড়া রাখতে পারেন। পেঁপে কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো এবং আমাদের ত্বকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্কিনের কালারের ভেতরে যে অসামঞ্জস্যতা থাকে সেটা ক্লিয়ার করতেও সাহায্য করে থাকে। এছাড়াও তারা তাদের খাদ্য তালিকায় ম্যাগনেসিয়াম জাতীয় খাবার যেমন লাল চাল, লাল আটা, বাদাম, কলা এই জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে পারেন। তারা খাদ্য তালিকায় টমেটো অন্তর্ভুক্ত করতে পারেন, কারণ টমেটোতে আমরা যে ধরনের উপাদান পেয়ে থাকি সেগুলো সাধারণত আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং আমাদের ব্রণ হওয়ার পরবর্তীতে ব্রণের যে সকল দাগ থাকে সেই দাগগুলো রিমুভ করতেও সাহায্য করে। খাদ্য তালিকায় তারা যে সকল খাবার অন্তর্ভুক্ত করবেন তার পাশাপাশি অবশ্যই তাদেরকে নিয়মিত ঘুমাতে হবে
প্রত্যেক দিন তাদের পর্যাপ্ত পরিমাণে যেমন পানি পান করবে, ঠিক সেইভাবে তারা অবশ্যই যে খাবারগুলোর কথা আমি মেনশন করলাম সেই খাবারগুলো খাদ্য তালিকায় রাখবেন। পাশাপাশি তাদের কিন্তু অতিরিক্ত তেলে ভাজা খাবার, অতিরিক্ত যে সকল খাবারে লবণ বা চিনি আছে সেই ধরনের খাবার তারা এড়িয়ে চলবে। তারা কিন্তু খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের অতিরিক্ত ট্রান্সফ্যাট জাতীয় খাবার গ্রহণ করবে না। এ সকল নিয়ম যদি মেনে চলা যায়, সহজেই কিন্তু আমরা ব্রণ থেকে আমাদের পরিত্রাণ পেতে পারি। এই যে ব্রণ হচ্ছে, ব্রণের ট্রিটমেন্ট করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে শেষ পর্যন্ত কিন্তু ব্রণের দাগগুলো থেকে যাচ্ছে, পোর্স হয়ে যাচ্ছে, স্কার্স হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে ট্রিটমেন্ট কি? ব্রণের চাইতে ভয়াবহ হচ্ছে ব্রণের স্কার। ব্রণের স্কার কিন্তু কোনো মেডিকেশনে যায় না, যেমন ব্রণটা বিভিন্ন ধরনের ওরাল মেডিকেশন বা টপিক্যাল মেডিকেশনে চলে যায়। বাট খুব বেশি স্কার যদি হয়ে যায়, খুব বড় ধরনের গর্ত যদি ব্রণ থেকে হয়, সেটা কোনো মেডিকেশনে যায় না, কারণ এটা কিন্তু কোলাজেনের ব্রেকডাউনে হয়। তো কোলাজেন কখনোই হচ্ছে ফেসে টপিক্যালি দিলে এটা হচ্ছে স্কিন অ্যাবজর্ব করতে পারে না। আচ্ছা, তো সেক্ষেত্রে তাকে বিভিন্ন ধরনের অ্যাডভান্স প্রসিডিউরের দিকে যেতে হয়। একনি স্কারের জন্য যে অ্যাডভান্স প্রসিডিউরগুলো আমরা করি সেটা হচ্ছে পিআরএফ, পিআরপি, ফ্র্যাকশনাল লেজার, ফ্র্যাকশনাল CO2 লেজার। সো এই প্রসিডিউরগুলো যেটা করে আস্তে আস্তে তার যে স্কারের জায়গাটা আছে ওটার মধ্যে কোলাজেন প্রোডাকশন করে এবং যে গর্তটা তৈরি হয় গর্তটাকে ফিল আপ করে দেয়। খুব অল্প সময়ে যে এই স্কার ফিল আপ হবে ব্যাপারটা সেরকম না। এই ক্ষেত্রে 3 থেকে 6 মাসের মতো টানা ট্রিটমেন্ট নিয়ে যেতে হয়। অর্থাৎ একটু ধৈর্য দিয়ে যদি ট্রিটমেন্টটা করা যায় তাহলে এই স্কার বা পোর্সের মতো ট্রিটমেন্টের কারণে সেটি আসলে কিউর করা অনেকটাই সম্ভব। তার চেয়ে তো বড় কথা, কেউ যদি ব্রণে হাত না দেয় এবং প্রাইমারি স্টেজে ট্রিটমেন্ট শুরু করে, সেক্ষেত্রে তার স্কার হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রণ সম্পর্কে এত বিস্তারিতভাবে আমাদেরকে সুন্দর করে বলার জন্য যে কীভাবে আসলে ট্রিটমেন্ট করা উচিত এবং ট্রিটমেন্ট করলে আসলে ব্রণ ভালো হওয়া সম্ভব। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামটি দেখার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলতে বোঝায় যে হঠাৎ করে কারো কিডনি খারাপ হয়ে গেল, যেমন ডায়রিয়া, বমি অথবা কোনো ওষুধের কারণে অথবা বাধাগ্রস্ত কারণে, আর সেটা কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে খারাপ হলো, আবার চিকিৎসা দিলাম ভালো হয়ে গেল, এটা আকস্মিক। কিন্তু তার বিপরীত যেটা সেটাই কিন্তু দীর্ঘস্থায়ী। তো দীর্ঘস্থায়ী বলতে এমন কতগুলো কারণ আছে যে সেগুলো ক্রনিক মানে যেগুলো চিকিৎসা করে সম্পূর্ণ নিরাময় করা যায় না। আচ্ছা, এবং এগুলো যদি 3 মাস কাল অথবা তার চেয়ে বেশি কাল স্থায়ী থাকে এবং কিডনি আক্রান্ত হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ আমরা বলে থাকি। তবে এটাকে আগে বলা হতো ক্রনিক কিডনি ফেলিওর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।